প্রচন্ড ঠান্ডার মধ্যে চলে যেতে পারে, এই ওয়েদার চেঞ্জেসের ফলে প্রচুর পরিমাণে বরফ পড়তে পারে। ভারতে কি হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি প্রচন্ড ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা থাকছে? এই মুহূর্তে ভারতবর্ষের উত্তর দিকে কিন্তু প্রবল তুষারপাতের সম্ভাবনা, এবং স্বাভাবিক অবস্থায় হিমরেখা যে উচ্চতায় গত বছর ছিল তার থেকে অ্যাটলিস্ট 300 থেকে 400 মিটার হিমরেখা নিচের দিকে নেমে যাবে। ফলে উত্তর ভারতের বেশ কিছু স্থানে যেখানে অতীতে কোনোদিনও তুষারপাত হয়নি সেই সমস্ত স্থানগুলোতে তুষারপাত ঘটতে পারে। অপরদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, কিন্তু দক্ষিণ দিকের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রচন্ড হিট ট্রানজিশনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কারণ জেট বায়ুকে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা প্রশমিত না হওয়া পর্যন্ত জেট বায়ুকে এগোতে দেবে না, এবং যার ফলে আলটিমেটলি কিন্তু সেটা ডিপেন্ড করছে পুরোটা কন্ডিশনাল। যদি জেট স্ট্রিম প্রসিড করতে পারে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গেও ভারী ঠান্ডা পড়বে, কিন্তু যদি এগোতে না পারে তাহলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এই অবস্থাতে, অর্থাৎ এখান থেকে হয়তো নিচের দিকে নামবে কিন্তু তাপমাত্রা খুব বেশি নিচের দিকে নামতে পারবে না। সেই কন্ডিশনটা আমরা বুঝতে পারবো অগাস্টের 15 তারিখের পর থেকে। তার কারণ সেই সময় ম্যাডেন জুলিয়ান অসিলেশন সক্রিয় হতে শুরু করবে, বায়ুর ঘূর্ণনগুলো আরো বেশি প্রকট হতে শুরু করবে, এবং তখন বোঝা যাবে যে কতটা পরিমাণে তাপমাত্রা প্রশমিত হচ্ছে। এই মেঘ, অর্থাৎ এই যে বিশাল একটা মেঘের রাশি সৃষ্টি হয়েছে, এর প্রভাবে বৃষ্টিপাতটা মূলত কোন কোন দেশের ওপর হবে? ভারতবর্ষের ওপর বা চীনের ওপর কোন কোন দেশের ওপর সব থেকে বেশি প্রভাব পড়বে? দেখুন, এদের ঠিক এই মেঘটার যে লোকেশন, যা এক্সটেনশন, তাতে কিন্তু মোটামুটি মধ্যবর্তী স্থানে এবং ওয়েস্টার্ন মিডল পার্ট বলা যেতে পারে ভারতবর্ষ রয়েছে। ফলে ভারতবর্ষের উপরে এর প্রভাব অবশ্যই বেশি পরিমাণে থাকবে। ক্লাউড বার্স্টের মতো কোনো বড় ধরনের কোনো বিপর্যয় হতে পারে কি? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, হিমালয় পার্বত্য অঞ্চলে ক্লাউড বাস্টের মতো সিচুয়েশন কিন্তু আবারও তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে হড়পাবানের মতো কন্ডিশন তৈরি হওয়ার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া মেঘের বিস্তার অনুযায়ী বলা যেতে পারে চায়না, কোরিয়া, এগুলোতে যেমন প্রবল বৃষ্টিপাত হবে, তেমনি ভারতবর্ষ এবং তার সাথে সাথে পাকিস্তান, আফগানিস্তান এবং হিন্দুকুশ অঞ্চল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে ভূমধ্যসাগর পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে, এবং বিস্তীর্ণ অঞ্চলে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মানে এই যে আপনি বলছেন চীন থেকে একেবারে কোরিয়া পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত এর প্রভাবটা রয়েছে, কিন্তু আমরা যদি আরো উপরের দিকে যাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই মেঘটা রয়েছে, একেবারে টোকিও পেরিয়ে এই মেঘটা চলে এসেছে, এবং এই অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা রয়েছে। মানে শুধুমাত্র যে এটা কোরিয়াতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু না, এটা আরো অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত। মানে প্রচুর পরিমাণে একেবারে নর্দার্ন প্যাসিফিকের আগে পর্যন্ত এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা মেঘ দেখতে পাচ্ছি। এর বিস্তৃতি আসলে কতটা? অ্যাকচুয়ালি দেখুন, এই মেঘটার বিস্তৃতি বলা যেতে পারে প্রায় সারা পৃথিবী জুড়ে, তবে অক্ষাংশগতভাবে এই মেঘের বিহেভিয়ার অন্যান্য রকম হবে। নর্থের দিকে যে মেঘটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে। তার কারণটা হচ্ছে নর্দার্ন পোলার যে সিস্টেম গুলো আছে, অর্থাৎ সেটা পৃথিবীর নিজস্ব সিস্টেম, সেই সিস্টেম গুলো সক্রিয় হলে সেটা অত্যন্ত শুষ্ক এবং শীতল বায়ু নিয়ে রোটেট করে। সেই বায়ু কিন্তু এই মেঘের মধ্যে অবস্থিত জলীয় বাষ্পকে পুরোটা টেনে নেবে, যার ফলে ওই খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বা প্লাবনের সম্ভাবনা নেই। কিন্তু মধ্যপ্রাচ্য অঞ্চল পর্যন্ত যে স্থানগুলো রয়েছে সব জায়গাতেই বন্যা এবং তার থেকে মেঘভাগা বৃষ্টি মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আমরা যখন আরেকটু এদিকে আসছিলাম, আপনি ইউরোপের কথা বলছিলেন স্যার, আমরা যখন ইউরোপটা পেরিয়ে আরেকটু যখন আমরা পশ্চিমের দিকে এগোচ্ছি তখন আমরা হনলুলুতে এখানেও কিন্তু একটা সাইক্লোনিক ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। মানে গোটা পৃথিবীটাই কি তাহলে সাইক্লোনের গ্রাসে চলে গেল? এবং এই জায়গাটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও একটা সাইক্লোন তৈরি হয়ে রয়েছে। মানে গোটা পৃথিবীতেই কি কোথাও গিয়ে একটা সাইক্লোনের প্রভাব আস্তে আস্তে বাড়ছে? হ্যাঁ, দেখুন, জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি এক্ষুনি একটা কথা বলছিলাম আপনাদেরকে যে একই ল্যাটিচিউডে
হ্যাঁ, একই ল্যাটিটিউডে দেখুন প্রশান্ত মহাসাগরে যখন একটা সাইক্লোন, তখন কিন্তু আরেকটা সাইক্লোন তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগরে। একদম। এবং আটলান্টিক মহাসাগরে যে সাইক্লোনটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে টাইফুনের রূপ নিতে পারে। হুম, আর একটা প্রশান্ত মহাসাগরে যেটা হয়েছে সেটা হুম, হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবর্ত, সেটা হুম, ধীরে ধীরে বেজিং হয়ে মধ্য চীনের দিকে এগিয়ে যাবে। হুম, যার ফলে আমরা বলতে পারি যে এই সিস্টেমগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে হুম, অবস্থানগতভাবে তাদের বিহেভিয়ার একটু অন্য রকম। হুম। কিন্তু এই যে মেঘের যে বিস্তার, এই মেঘের বিস্তার কিন্তু গ্লোবাল ক্লাইমেটিক কন্ডিশনকে রেগুলেট করছে এবং সেটা একটা মারাত্মক ইম্প্যাক্টের দিকে সমগ্র পৃথিবীকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। একদম। অর্থাৎ আমরা যদি গোটা পৃথিবীর মানচিত্রটাই দেখি, তাহলে আমরা যেটা এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এত মেঘ কিন্তু থাকে না, এবং গোটা পৃথিবীটা জুড়েই একটা মেঘের বলয় তৈরি হয়ে রয়েছে, এবং একটা সাইক্লোনিক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সাইক্লোনিক ফরমেশন যেটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে। এবং স্যার আপনি যেটা বলছেন যে এটা চায়না পর্যন্ত যাবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এটা একেবারে কোরিয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এই যে পিয়ংইয়ং, সিওল, এই যে কোরিয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে, অর্থাৎ পুরো জায়গাটা পর্যন্ত বিস্তৃত রয়েছে চায়না থেকে পুরো ঘুরে এসে, এবং এর প্রভাব কিন্তু পড়তে চলেছে ভারতের ওপর, কারণ পুরো ভারতের ওপরের অংশটা জুড়েই এই প্রবল একটা মেঘের আনাগোনা। তাহলে কি এবার বর্ষাকাল আরো দীর্ঘস্থায়ী হতে চলেছে ভারতে বিশেষ করে? অ্যাকচুয়ালি দেখুন, এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি আমরা যেটাকে মনসুন রেন বলি, সেই মনসুন রেন কিন্তু বেসিক্যালি শুরু হয়নি। যতবার আমরা বৃষ্টি পাচ্ছি, টোটাল বৃষ্টিটাই পাচ্ছি কিন্তু সাইক্লোনিক রেন, অর্থাৎ কোনো না কোনো নিম্নচাপ তৈরি হয়ে জলীয় বাষ্পকে নিয়ে ভূমিভাগের মধ্যে প্রবেশ করে যাচ্ছে বলে আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি। কিন্তু যেহেতু মনসুন সিজন, আমরা মনসুন রেন বলে কখনো কখনো বলছি। কিন্তু বিষয়টা হলো, মনসুন সক্রিয় হতে আরো হয়তো 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। এরপর মনসুন সক্রিয় হয়ে ধীরে ধীরে যখন প্রবেশ করবে, তারপর কিন্তু এটা দীর্ঘায়িত হবে এবং এই কন্ডিশন থেকে যেতে পারে আপ টু অক্টোবরের শেষ দিক পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ করতে পারে। এবং স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, ভূমিভাগের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, জলবায়ুর স্বাভাবিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে চাষাবাদের যে স্বাভাবিক সিজন গুলো সেগুলো বিঘ্নিত হতে শুরু করবে, ফসলের বিপুল পরিমাণ ক্ষতি হবে। যেমন আমন চাষের ক্ষতি হলো, ঠিক একইভাবে বোরো চাষেরও ক্ষতি হবে। এর ফলে কিন্তু আলটিমেটলি অর্থনৈতিক ক্ষেত্রেও একটা বড়সড় বড় বিপর্যয় রকমের নেমে একটা আসবে। প্রভাব পড়তে চলেছে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর, আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ এই যে পৃথিবী জুড়ে এই মেঘের